যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশটির লস অ্যাঞ্জেলেস শহর এবং আশেপাশের এলাকা। গত শুক্রবার থেকে সেখানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে 1992 সালের পর থেকেই প্রথম ন্যাশনাল গার্ড মোতায়েন করলেন দেশটির কোনো প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কি, কখন এই বাহিনী মোতায়েন করা হয়, বিস্তারিত শারমিন শ্রাবণীর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অংশ ন্যাশনাল গার্ড। ন্যাশনাল গার্ডের সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর রিজার্ভ বা সংরক্ষিত সেনাদের অংশ। খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন তারা। তবে সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবেলায় কাজ করে এই ন্যাশনাল গার্ড। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির নিজস্ব ন্যাশনাল গার্ড বাহিনী রয়েছে। যে কোনো সময় যে কোনো অঙ্গরাজ্যের গভর্নর বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিতে পারেন। এই বৈশিষ্ট্যটি মার্কিন সামরিক বাহিনীর অন্যান্য শাখা থেকে ন্যাশনাল গার্ডকে আলাদা করে তুলেছে। যুক্তরাষ্ট্রে কোনো অঙ্গরাজ্যের গভর্নরের অনুরোধ ছাড়া প্রেসিডেন্টের নির্দেশে সরাসরি ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনা বিরল। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক এই কাজটি করেছেন। 1861 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের 11টি অঙ্গরাজ্য বিচ্ছিন্ন হয়ে একটি আলাদা সরকার গঠন করে। তখন ওই অঙ্গরাজ্যগুলোর বিরুদ্ধে লড়াই করতে সেনা মোতায়েন করেন তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তবে বিংশ শতাব্দীর আগ পর্যন্ত বর্তমান রূপ পায়নি ন্যাশনাল গার্ড। লিঙ্কনের পর 1957 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করেননি। সে বছর আরাকানস অঙ্গরাজ্যে একটি স্কুলে বর্ণবৈষম্য অবসানের সময় জননিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। ন্যাশনাল গার্ডের তথ্য অনুসারে 1967 সালে ডেট্রয়েট দাঙ্গার সময় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাহিনীটির সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এছাড়া 1968 সালে নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যার পর এবং 1970 সালে নিউ ইয়র্কে ডাক পরিষেবা ধর্মঘটের সময় ন্যাশনাল গার্ডের সদস্যদের মাঠে নামানো হয়েছিল। তারপর 1992 সালে লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাঙ্গা মোকাবেলায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। আর 23 বছর পর সেই ক্যালিফোর্নিয়ায় অভিবাসী অভিযানের জেরে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন করা হলো ন্যাশনাল গার্ড সেনাদের। শারমিন শ্রাবণী, 71। ইলন মাস্কের স্টারলিংক সার্ভিসটা ভালো বলে এটি হোয়াইট হাউস থেকে বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে মাদকাসক্ত ইলন মাস্ক। এ বিষয়ে ট্রাম্পকে সাংবাদিকদের প্রশ্ন ছিল হোয়াইট হাউসে ইলন মাস্ক কখনো মাদক নিয়েছেন কিনা। ট্রাম্প বলেছেন তিনি সত্যিই জানেন না এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, তবে তার বিশ্বাস এমন কোনো ঘটনা ঘটেনি। তার সাথে ভালো সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন ট্রাম্প। সেই সাথে ইলন মাস্কের মঙ্গল কামনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের দেয়া পরমাণু প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে পাল্টা প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যস্থতাকারী দেশ ওমানের মাধ্যমে এই প্রস্তাব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সোমবার তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব তাদের জন্য মোটেই গ্রহণযোগ্য নয়। এটি পূর্ববর্তী আলোচনা পর্যায়ের ভিত্তিতে তৈরি নয়, বরং এটি একতরফাভাবে চাপিয়ে দেওয়ার মতো। তারা নিজস্ব একটি যুক্তিযুক্ত বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব তৈরি করেছেন, যেটি চূড়ান্ত হলে ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বাঘেই। তার আগে গেল মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়, তবে এই প্রস্তাবের নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় তেহরান। গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজটি জব্দ করে সেটি আসাদ বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। জাহাজে থাকা গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অধিকার কর্মীকে ইসরায়েলে নেয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর তাদের রাখা হবে কারাগারে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে গাজাগামী জাহাজটি ইসরায়েলে পৌঁছানোর পর তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জাহাজের 12 অধিকার কর্মী সবাইকে যেন কারাগারে আলাদা রুমে রাখা হয়। গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে আবারও তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। সোমবারের এই বিক্ষোভে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করারও দাবি জানিয়েছেন তারা। গাজায় এখনও হামাসের কাছে জীবিত ও মৃত মিলিয়ে 55 জন ইসরায়েলি আছেন। এদিন বিক্ষোভকারীরা আরও বলেছেন গাজায় ইসরায়েলি
সেনাবাহিনীর অভিযান জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং গাজার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েলে পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান। চলতি সপ্তাহে দেশটি দাবি করে তাদের গোয়েন্দারা ইসরায়েলের হাজার হাজার নথি জোগাড় করেছে। রবিবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানান, ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কয়েক হাজার নথি হাতে পেয়েছেন তারা, যার মধ্যে আছে পারমাণবিক অবকাঠামোর তথ্য ও পরিকল্পনার নথি। তিনি জানান, ইরানের হয়ে গোয়েন্দার কাজ করা 2 ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার সংক্রান্ত কিছু নথিও সেখানে রয়েছে। প্রায় 13 বছরের গৃহযুদ্ধ শেষে নিজ দেশে ফিরছেন সিরিয়ার মানুষ। প্রতিদিনই তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকছেন 1000 থেকে 1200 সিরীয়। গেল নভেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত দেশটিতে ফিরছেন প্রায় 2 লাখ সিরীয়। সমৃদ্ধ দেশ ও নতুন জীবনের আশায় নিজ দেশে ফিরছেন তারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সিরিয়ার আলেপ্পোর বাব আল সালামের সীমান্তে মালপত্র বোঝাই ট্রাকের সারি। বহু বছর পর ঘরে ফেরার অপেক্ষায় এই সিরীয়রা। এদেরই একজন আহমেদ আল হাদিদ। প্রায় 10 বছর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তুরস্কের মার্সিন শহরে। এখন সমৃদ্ধ সিরিয়ার প্রত্যাশা নিয়ে দেশে ফিরছেন তিনি। 2015 সালে সিরিয়া ছেড়ে তুরস্কের মার্সিনে চলে যাই। সেখানে 10 বছর ছিলাম। এখন দেশ মুক্ত, তাই ফিরে এসেছি। তুরস্ক থেকে জীবন গুটিয়ে এখন সিরিয়ায় নতুন জীবনের দিকে এগুচ্ছি আমরা। গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছায় তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রায় 1 লাখ সিরিয়ার নাগরিক। এখনও প্রায় প্রতিদিন দেশে ফিরছেন 1000 থেকে 1200 সিরীয়। ধারণা করা হচ্ছে তুরস্কে শিক্ষাবর্ষ শেষে আরও বাড়বে এই সংখ্যা। স্বেচ্ছায় ফেরার প্রক্রিয়া 24 ঘন্টায় খোলা। আমরা একটি দক্ষ টিম নিয়োগ দিয়েছি যারা পুরোপুরি প্রস্তুত। ফিরে আসা মানুষের যাতে কাগজপত্রের ঝামেলায় পড়তে না হয় বা বেশি অপেক্ষা করতে না হয়। সিরিয়ায় 2011 সালের গণবিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন লাখ লাখ মানুষ। তারা আশ্রয় নেন তুরস্ক, লেবানন, জর্ডান সহ অন্যান্য দেশে। ঋতু সাহা, 71। কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাজ্য সরকারের সচিবালয় নবান্ন থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে একথা বলেন তিনি। এদিন কোভিড-19 নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সব বিভাগের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি রাখার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের মমতা ব্যানার্জি বলেন, আগের মতো মহামারীর আশঙ্কা কম, তারপরও পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। তবে অযথা আতঙ্কিত না হওয়ার বা আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেন তিনি। সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম। ফার্দার যদি হয়, আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না, কারণ WHO অলরেডি বলে দিয়েছে ইট ইজ নট প্যান্ডামিক, ইট ইজ এন্ডেমিক, এরকম কিছু একটা শুনেছি। আই মে নট বি কারেক্ট, প্লিজ ক্রস চেক। কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়।